ক্লাস 9 অধ্যায় 5 বিষয় হচ্ছে আহবিকার থেকে কিছু প্রশ্ন দিচ্ছি, প্রশ্ন উত্তর দেখে নাও। আহবিকারের ফলে সৃষ্টি বিচ্ছিন্ন শিলাখণ্ডগুলি ভূপৃষ্ঠে জমা হয়ে সৃষ্টি করে তাকে রেগোলিথ, মৃত্তিকা, ট্যালাস না ব্লক স্প্রেড। তাহলে উত্তরটা হচ্ছে রেগোলিথ। খনিজে অক্সিজেন যুক্ত হলে যে রাসায়নিক আহবিকার হয় তাকে বলা হয় অক্সিডেশন, বি কার্বনেশন, সি হাইড্রেশন, ডি রেডাকশন। তাহলে উত্তর হচ্ছে অক্সিডেশন। কার্বনেশন প্রক্রিয়াটি হল রাসায়নিক আহবিকার, বি জৈবিক আহবিকার, সি যান্ত্রিক আহবিকার, ডি কোনোটি নয়। তাহলে উত্তরটা রাসায়নিক আহবিকার। বৃষ্টিবহুল ক্রান্তীয় কোন আহবিকার সর্বাধিক হয়? পেলিং, যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক। তাহলে উত্তরটা সি রাসায়নিক। বৃষ্টিবহুল, যেখানে বেশি বৃষ্টিপাত সেটা রাসায়নিক, আর যেখানে উষ্ণ অঞ্চল সেখানে কিন্তু যান্ত্রিক আহবিকার। আর গাছের শিকড়, তারপরে পশু পাখির দ্বারা যখন শিলাখণ্ড ভেঙে দেয় সেটা হচ্ছে জৈবিক। পর্বতের গায়ে কোন আকৃতি পাথরের সঞ্চয়কে বলা হয়? ফেলসেলমার্ক, বি টর, ট্যালাস, আগামুখ। তাহলে উত্তরটা ট্যালাস। যে প্রক্রিয়া শিলায় মরচে পড়ে তা হলো অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রেশন না কোনোটি নয়। তাহলে উত্তরটা অক্সিডেশন। কার্বনেশনের প্রক্রিয়া সংঘটিত হয় এ চুনাপাথর, গ্রানাইট, বেলে পাথর, কোনোটি নয়। তাহলে উত্তরটা চুনাপাথর। স্বল্পমোচন ঘটে মূলত গ্রানাইট না ডলোরাইট না ব্যাসল্ট শিলায়। তাহলে উত্তরটা গ্রানাইট। তাপের প্রভাবে শিলাস্তরে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে ফাটলের সৃষ্টি হলে সংঘটিত হয় ক্ষুদ্রকণা বিস্ফোরণ, প্রস্তরছায়া বিচ্ছিন্নকরণ না কলয়েড উৎপাদন। তা উত্তরটা প্রস্তরছায়া বিচ্ছিন্নকরণ। শব্দের সৃষ্টি হয় যান্ত্রিক, বি রাসায়নিক, সি জৈবিক আহবিকার। তাহলে উত্তরটা যান্ত্রিক আহবিকার ফলে হয়ে থাকে। তাহলে প্রথম 1 নম্বর, আহবিকারের ফলে সৃষ্টি বিচ্ছিন্ন শিলাখণ্ডগুলিকে ভূপৃষ্ঠে জমা হয়ে সৃষ্টি হয় তাকে বলা হয় রেগোলিথ। তাহলে একটু রেগোলিথ সম্পর্কে দেখে নিই। রেগোলিথ হলো আহবিকারের ফলে ভূপৃষ্ঠের উপরে সৃষ্টি চূর্ণ বিচ্ছিন্ন শিলাখণ্ড শিথিল আবরণকে রেগোলিথ বলে। ধরো এই অংশটা শিলাখণ্ড মানে ভূপৃষ্ঠ, এখানে আহবিকার প্রভাব পড়ছে, ধরো বৃষ্টি পড়ছে, তাপমাত্রা হচ্ছে, তখন এই শিলাখণ্ড কী হবে? ফেটে ফেটে যাচ্ছে। এই দেখো ফেটে ফেটে যাচ্ছে, ফেটে ফেটে গেলে সেটাকে বলছে রেগোলিথ। এবার রেগোলিথ যখন আরও নিচের দিকে মানে আদি শিলাটার আরও নিচের দিকে যখন ফাটলটা নেমে যাচ্ছে তখন এর উপরে আলগা আলগা যে ছোটো ছোটো দানা দানা পরিণত হচ্ছে সেটা হচ্ছে মাটি। তাহলে আহবিকারের ফলে তৈরি হচ্ছে না। আহবিকারের ফলে ভূপৃষ্ঠের ওপরে সৃষ্টি চূর্ণ বিচ্ছিন্ন শিলাখণ্ড শিথিল আবরণকে রেগোলিথ বলে। এ দেখো এই আহবিকারের ফলে চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে সেটাকে রেগোলিথ বলে। রেগোলিথ একটা গ্রিক শব্দ থেকে এসেছে, বাংকার বলছে। ভূপৃষ্ঠের ওপর শিলাচূর্ণের শিথিল আবরণ, ভূপৃষ্ঠের ওপর এই যে শিলাচূর্ণ শিথিল আবরণ ছোটো ছোটো। রেগোলিথ হলো মাটি সৃষ্টির আগের পর্যায়ে, এ দেখো মাটি তৈরির ঠিক আগের পর্যায়টা
মাটি তৈরি হওয়ার আগে আছে। বাস এটা গেলো এগুলি সম্পর্কে। 2 নাম্বার কি বলেছিলাম? 2 নম্বরে ছিল অপশান, 2 নম্বর অপশানে ছিল মাটি। মাটি, তাহলে এবার মাটি সম্পর্কে জেনে নিই। মাটি ভূপৃষ্ঠের আদিশিলার ওপরে খনিজ ও জৈব পদার্থ সমৃদ্ধ চূর্ণ বিচ্ছিন্ন শিলাখণ্ডের পাতলা আবরণকে মাটি বলা হয়। ধরো এটা আদিশিলা, এর ওপরে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের ওপরে তখন ছোটো 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 দানাকণা, এই যে দানাকণা পরিণত হচ্ছে, সেগুলো হচ্ছে মাটি। এর ওপরই তখন কী হচ্ছে, ঘর বাড়ি গাছপালা সেগুলো থাকছে। তাহলে ভূপৃষ্ঠের আদি, এই যে ভূপৃষ্ঠের আদি শিলাটার উপরে কি হচ্ছে, উপরে খনিজ আর জৈব পদার্থ, খনিজ আর জৈব পদার্থ যাদের প্রাণ আছে সেগুলো, কীটপতঙ্গ গাছ ইত্যাদি সমৃদ্ধ চূর্ণ বিচ্ছিন্ন শিলাখণ্ডের পাতলা আবরণকে মাটি বলে। ইংরেজিতে মাটির ইংরেজি নাম হচ্ছে সয়েল। ল্যাটিন শব্দ সোলাম থেকে সয়েল শব্দটা এসেছে। সোলাম এর অর্থ হলো মেঝে বা ভূমি। তারপরে 3 নাম্বার কি, 3 নাম্বার ছিল ট্যালাস। এবার ট্যালাস সম্পর্কে দেখে নিই। শীত প্রধান পার্বত্য অঞ্চলে যান্ত্রিক আহবিকার মাধ্যমে, যেখানে ঠান্ডা এলাকা সেই পর্বত অঞ্চলে যান্ত্রিক আহবিকার মাধ্যমে শিলাস্তর ফেটে টুকরো টুকরো অসংখ্য কোণ বিশিষ্ট, মানে ত্রিভুজের মতন কোণ বিশিষ্ট প্রস্তর খণ্ড সৃষ্টি করে। এই কোণ বিশিষ্ট প্রস্তর খণ্ডগুলি উলম্বভাবে পর্বতের গাত্রে অবস্থান করলে তখন তাকে স্কি বা ট্যালাস বলা হয়। তো এখানে পর্বত অঞ্চলে দেখো এই শিলাখণ্ডগুলো যখন ভেঙে গেছে, কোনো কারণে ধর ভেঙেছে, তখন এই ত্রিভুজের মতন আকার নিয়েছে, সেগুলোকে বলছে স্কি বা ট্যালাস। এবার লাস্টে হচ্ছে ব্ল্যাক স্প্রেড। ব্ল্যাক স্প্রেড বলা কাকে বলছে? তুষারের দ্বারা আবহ বিকৃত কোণ বিশিষ্ট স্কি বা ট্যালাস, কোণ বিশিষ্ট স্কি বা ট্যালাস পর্বতের পাদদেশে আবৃত থাকলে তাকে ফেলসেনমার বা ব্লক স্প্রেড বা প্রস্তর ক্ষেত্র বলা হয়। তাহলে এই তুষার আবৃত, মানে এই যে বরফ এলাকাতেই একই জিনিস, এগুলো তুষারের দ্বারা আবৃত কোনো কোণ বিশিষ্ট কি বা ট্যালাস, এই কোণগুনা ত্রিভুজের মতন পর্বতের পাদদেশে পায়ের কাছে এসে আবৃত থাকলে, মানে পায়ের কাছে এসে জমা হয়ে গেলে তখন তাকে ফেলসেনমার বা ব্লক স্প্রেড বা প্রস্তর ক্ষেত্র বলা হয়। বাস এই গেল আজকে এইটুকু ভিডিও। সামনের দিন পারলে বাকি এইগুলো সম্পর্কে বলবো। তাহলে এই 4টে অপশন করে বললে মোটামুটি অনেকে জানা যাবে। আজকে এটুকু।